ফুয়াদ ভাই আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের আলোচনার বিষয়বস্তু আসন্ন নির্বাচন এবং সম্ভাব্য সংকট। প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচন হতে যাচ্ছে, নানার মৌখিক ঘোষণা এসছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়ের কথা জানানো হয়েছে, তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ঘোষণা এসেছে এবং আজকে ঘোষণা এসেছে আরও কিছু। সেই ঘোষণাগুলো নিয়ে পরে আলোচনা করব। তাই আমাদের বিষয়বস্তুর সাথে মিল রেখে এরই ধারাবাহিকতা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে কি ধরনের সংকট দেখছেন বা কোনো ধরনের সংকট আপনি দেখছেন কিনা নির্বাচনকে সামনে রেখে? ধন্যবাদ। সংকটের অনেকগুলো জায়গা আছে। প্রথম মাত্রাটা হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে পারহ্যাপস এটাই প্রথমবার যেখানে আপনার কোনো ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক বিরোধী দল আমাদের চোখে এখনো নাই। যে বিএনপি আওয়ামী লীগের যে দ্বিদলীয় রাজনীতিটা আমরা গত অনেক বছর ধরে দেখেছি 91-এর পর থেকে, সেখানে ভালো খারাপ পছন্দ অপছন্দের মধ্যে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক বিরোধী দল তখন ছিল। এখন বিএনপি যে জায়গাতে আছে তার সাইজ এবং তার যে প্রত্যেকটা আসনে প্রার্থী দেওয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতা বিবেচনাতে আপনি এরপরে 10 পর্যন্ত গুনলে আপনি কোনো দল পাবেন না। এটা কোনো সাইজ, এটা বিএনপির কোনো দোষ না। ধরেন 18-তে যেভাবে একটা আওয়ামী লীগ একটা নির্বাচন করেছে, 24-এ করেছে, 2014-তে করেছে, এটা আওয়ামী লীগের সমস্যা, এটা আওয়ামী লীগের কারণে এগুলো হয়েছে। কিন্তু এই বাস্তবতার জন্য বিএনপি দায়ী না। এটা হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক বাস্তবতার কথা বলছি। তাহলে সেই রকম একটা বাস্তবতায় যদি এই ধরনের বিকল্প ভালো চয়েস না থাকে ভোটারের কাছে, তাহলে কি হবে, কি হইতে পারে? বিএনপির পরে সবচেয়ে বড় দুইটা দল হচ্ছে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছাত্রদের দল কেবল পথ চলা শুরু করেছে, তারা তো আরো বড় হবার সুযোগ যেমন আছে, এটা সময় বলে দেবে তারা আসলে কত বড় হবে। তো সেই জায়গাতে ইসলামপন্থী দলের ব্যাপারে তো জনগণের আস্থার একটা ঐতিহাসিক ঘাটতির জায়গা আছে, যে তারা তাদেরকে ভালো মানুষ হিসাবে জানে, এলাকার মসজিদ মাদ্রাসা মিলাদ সবই তাদের নেতৃত্বে করবে, কিন্তু রাজনীতিটা তাদের নেতৃত্বে করবার মতো যে আস্থা, সেই আস্থাটা বাংলাদেশের রাজনীতিতে সমাজে এখনো তৈরি হয়নি। তাহলে সেখানে বিএনপি যদি এককভাবে এই সাইজে নির্বাচন করে তাহলে কি হতে পারে? ধরেন 250+ সিট, বিএনপির যে নিজস্ব জরিপের কথা শুনছি সেখানে নাকি তারা দেখতে পাচ্ছে যে 250+ সিট তারা পাবে, এবং সেটা তারা আওয়ামী লীগ সাপেক্ষে চিন্তা করেছিল। এখন যদি আওয়ামী লীগ নির্বাচন করবার মতো বাস্তবতা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দল আকারে আমরা যারাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম, আমরা কেউই তাদেরকে তাদের দল তাদের মার্কায় নির্বাচন করতে আমরা কখনোই সম্মত হব না, এই বাস্তবতাটা আছে। তাহলে সেখানে যদি বিএনপির মতো দল 250+ সিট পায়, এটা বিএনপির রাজনীতির জন্য যেমন ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, এবং সবচেয়ে বড় ক্ষতিকর যেটা হবে সেটা হচ্ছে জনগণের কাছে, ভোটারের কাছে বিকল্প একটা বিষয় থাকলো না। এবং কোন সময়টা থাকে যেখানে তরুণদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হয়েছে, প্রায় 5 থেকে 6 কোটি তরুণ যারা কোনোদিন ভোট দেয়নি, যাদের বয়স এখন ধরেন 35, 40, 41, 42 পর্যন্ত হয়ে গেছে, যারা কখনো ভোট দেয়নি বাংলাদেশে, তাদের একটা ভিন্ন আকাঙ্ক্ষা আছে। ব্রেইন ইনোভেশন দেখবেন একটা মাঝখানে সার্ভে করেছে কাকে ভোট দেবেন এই মুহূর্তে ভোট হলে, সেখানে দেখলাম যে আপনার প্রায় 2টা ক্যাটাগরিতে 62% মানুষ বলেছে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। পৃথিবীর কোনো গণতন্ত্রের ইতিহাসে আপনি দেখবেন যেখানে ভোটাভুটির চর্চা আছে সেখানে সুইং থাকে 10%, 12%, 15%, মানে 20% কখনোই ক্রস করে না সুইংটা। সেখানে আমার রাষ্ট্রে 62% মানুষ একটা গিনিপিগ স্যাম্পল, এই স্যাম্পলের অনেক দুর্বলতা আছে, ওটা ডিফারেন্ট আলোচনা, বা যদি স্যাম্পলটা আলোচনা করি যে 62% মানুষ এখন সিদ্ধান্ত নিতে পারে না কাকে ভোট দেবে। 6 কোটি তরুণের একটা নিজস্ব আকাঙ্ক্ষা আছে, যারা ভোট দেয় নেই, তাদের পুরাতন রাজনীতির ব্যাপারে কিন্তু কোনো দুর্বলতা নাই, তারা কিন্তু একটা নিউট্রাল জেনারেশন ভাবছে, দেখছে কি হবে, কে কি অফার করবে। তাহলে সে জায়গায় অনেকগুলো শঙ্কা আছে। বিএনপির একটা বিশাল ল্যান্ডস্লাইড নিয়ে ক্ষমতায় যাওয়া, এবং সেই ক্ষমতার কারণে বিএনপি এবং রাষ্ট্র দুজনই ডুববে। দ্বিতীয়ত হচ্ছে আমার আশঙ্কা, যদি ভালো বিকল্প না থাকে তাহলে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী ভোটে যাবে না, পার্সোনালি যাবে না, কারণ সে ব্যালট দেখে মনে করবে যে আমার তো আসলে এখনো কোনো চয়েস নাই। আমি জানি না যে 111-এর 2008-এর নির্বাচনের মতো এইবার কাউকে ভোট দিচ্ছে না এরকম একটা অপশন থাকবে কিনা। একবার সম্ভবত এই অপশনটা ছিল শুধুমাত্র 2008-এ, যে আমার কাউকেই পছন্দ হয়নি। সেই অপশনটাও যদি না থাকে তাহলে আমি ধারণা করছি একটা ম্যাসিভ সংখ্যা 30-40% হয়ে যেতে পারে ভোট কেন্দ্রেই যাবে না, ভোট দিতে যাবে না, তারা বাসায় বসে থাকবে।
এবং শহরগুলোতে, শিক্ষিত অঞ্চলগুলোতে, আরবান যে মিডল ক্লাস ফ্যামিলিগুলো আছে তারা আসলে বিকল্প না পাওয়ার কারণে ভোট দেবে না। তো সেখানে আলটিমেটলি ভোটের ক্রেডিবিলিটি একটা বড় দাগে প্রশ্নবিদ্ধ হবে, যে যারা পুরাতন দল রাজনীতি আকারে নতুন বন্দোবস্তর প্রশ্ন ডিল করতে আসছেন তাদেরকে জনগণ আসলে ডেমোক্রেটিক প্রসেসের বাইরে থেকে প্রত্যাখ্যান করছে, ডেমোক্রেটিক প্রসেসে অংশগ্রহণ করে না, বাইরে থেকে প্রত্যাখ্যান করছে। তো সেই সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি আর কি, যদি সেটা বাস্তবে হয় আর কি। থার্ড হচ্ছে একটা শঙ্কার জায়গা হলো যে আপনার গতকালকে দেখেছেন জামাত বলছে যে তারা সংসদে পিয়ার সিস্টেম চায়, পিয়ার ছাড়া তারা নির্বাচনে নাও যেতে পারে। চরমনাই এই ধরনের বক্তব্য দিয়েছে। তো বিএনপির পরে বড় দুইটা দল যদি নির্বাচনে না যায়, পিয়ার ইস্যু যদি রিজলভ করা না যায়, সেটা শতভাগ পিয়ার হোক, আংশিক হোক, 50 আসনে হোক, 100 আসনে হোক, আমাদের দলের পক্ষ থেকে আমরা মিশ্র সিস্টেম বলেছি। 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হোক, 100 আসনে পিয়ার হোক, তাতে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা সম্ভব হবে। তাহলে বড় দুইটা দল যদি নির্বাচনে না যায়, তাদেরকে হয়তো একভাবে বলা যেতে পারে যে মানে বিদেশি শক্তি অথবা ভারতকে বোঝানো হবে এরা জঙ্গি, এরা মৌলবাদী, নির্বাচনে যায় নাই তো কি হয়েছে এটা সেটা, কিন্তু মোটা দাগে কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কারণ এরা সবাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল। এর সাথে যদি এনসিপি যোগ হয়ে যায় কোনো কারণে, ধরেন বিভিন্ন ইস্যুতে, কারণ আপনি দেখেছেন যে এনসিপির নেতৃবৃন্দের ভিতরে জুলাই ঘোষণাপত্র সনদ নিয়ে সিরিয়াস দ্বিমত আছে রাষ্ট্রের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, তাহলে সেখানে তখন বিএনপি 280 সিট পাওয়াটা তার জন্য সম্মানজনক হবে কিনা, একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, মানে এক পেশে নির্বাচন বলতে পারেন। এবং এখানে বিএনপির কোনো দায় নাই, যে এই বাস্তবতায় এই সংকটগুলো রাজনৈতিক সংকট আকারে আসবে। তখন ভোটার যদি বড় 2-3টা দল পরবর্তীতে নির্বাচনে না যায়, আপনার যেটা হবে ভোটার অংশগ্রহণ 50%-এরও নিচে নেমে আসতে পারে। এই সংকটগুলো রয়ে গেছে। অনেক ধন্যবাদ ফুয়াদ ভাই। আমজনতা দলের সভাপতি তারেক রহমানের কাছে আমি আসতে চাই। সাধারণ সম্পাদক তারেক রহমান, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে ফুয়াদ ভাই অনেকগুলো সংকটের কথা বলেছেন, তার ভিতরে একটা উনি ডেটা দিয়েছেন যে 62% মানুষ সুইং ভোটার হিসেবে অবস্থান করছে এই মুহূর্তে বাংলাদেশে। সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা, বা সিদ্ধান্ত নেননি যে কাকে ভোট দেবেন। তো প্রশ্ন হচ্ছে যে একদিকে অন্য একটা ডেটা বলছে যে বিএনপি প্রায় 250 বা 280 আসনে বিজয়ী হবে, আবার ওপাশে 62% মানুষ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা সিদ্ধান্ত নেননি যে কীভাবে কোথায় ভোট দেবেন। তাহলে এই 200-250 আসন বা 280 আসন সেটা বিএনপি আসলে কিভাবে পেতে পারে, সেটা একটা প্রশ্ন। যেমন তেমনি আপনার দৃষ্টিতে, আপনিও তো দল করেন, লোকজনের সাথে আপনার কমিউনিকেশন আছে, ওঠা বসা হয়, মত বিনিময় হয়, এই ধরনের একটা সংকট কি দেখছেন যে বিরাট সংখ্যক মানুষ সিদ্ধান্তহীনতায়? পাশাপাশি এই ফুয়াদ ভাই যে বললেন যে অনেকগুলো সংকটের ভিতরে সবচেয়ে বড় সংকট হচ্ছে যে বিএনপি একচেটিয়া আসন পেয়ে সংসদে যাবে, তাদের দোষ না, কিন্তু রাজনৈতিক যে শূন্যতার কারণে এটা হবে। এই জায়গাটা পূরণ করাই বা কিভাবে সম্ভব, সবকিছু মিলে যদি একটু বলেন। জি, অনেক ধন্যবাদ। আমার তো দুশ্চিন্তা অন্য জায়গায়, কোথায়, যে এবার প্রধান বিরোধী দল আবার আওয়ামী লীগ হয় কিনা, মানে আমি ওইটা ভাবতেছি যে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ আবার প্রধান বিরোধী দল হয়ে যায় কিভাবে, সেটা ভাবছেন, কেন ভাবছেন এই আশঙ্কা কেন? যদি বলেন যে নৌকা মার্কা এখানে ব্যালটে থাকবে না বা আওয়ামী লীগ নামটি ব্যালটে থাকবে না, তারা হয়তো বা জাতীয় পার্টির মাধ্যমে যাবে, অথবা গণ অধিকার পরিষদের মাধ্যমে যাবে, অথবা এবি পার্টি, অথবা আমজনতার দল। আমি বলতে চাচ্ছি সেটা ABCDXYZ যার মাধ্যমে যাক, সেই প্রধান বিরোধী দল হয় কিনা, এটা হলো আমার ভাবনা আর কি। এখানে কেন এই ভাবনা দেখেন, মানুষ হুজুরদের কাছে দোয়া চাই সবাই, খালি যে আমার জন্য দোয়া করেন, কিন্তু হুজুরের জন্য কেউ দোয়া করে না। ঠিক আছে, মানুষ মনে করে হুজুরের আবার দোয়া দরকার কেন, সে তো সরাসরি আল্লাহর সাথে কানেকশন আছে। তো এই জায়গা থেকে মানে জামাতে ইসলাম আপনার হলো যেই চিন্তা ভাবনা থেকে এই যে সংস্কারের সময় এমনভাবে করা হলো যে সরকারি দল একা করতে পারবে না, বিরোধী দল এখানে পার্ট হতে হবে, প্রধান বিরোধী দল। এখন সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি আবার প্রধান বিরোধী দল হয়, তাহলে জামাত এনসিপি মিলে যা গুছাই দিল সব আবার আওয়ামী লীগের ঘরে চলে যায় কিনা। ঠিক আছে,
তো এগুলো একটা বিষয়। আমার যেটা যে যদি এই দেশের মানুষ ধরেন আওয়ামী লীগের কেউই নির্বাচনে দাঁড়ানোর একদম সুযোগই পেল না, ঠিক আছে, শুধু যদি নৌকা নামে একটা যদি ব্যালট থাকে ওখানে, হ্যাঁ, তাহলে আপনার হলো ওই অন্ধকারে ঢিল ছড়ার মতো ওইখানে কিছু ভোট পড়বে। অথবা নৌকা না থেকে শুধু নৌকার যদি নটা রেখে দেন আপনি, তাহলেও ওইখানে মানুষ ওই নতে ভোট দিবে। আরও স্পষ্ট করে বলি, নয়ের জায়গায় নয় আকারে না, যে আমি এদের কাউকেই চাই না, এরকম করে দেন, তাহলে সেখানেও একটা বড় ভোট পড়বে, ঠিক আছে। আমি বুঝতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্বে বিএনপি এবং আওয়ামী লীগ যে বিশাল মহিরুহি দুটা গাছ, এই গাছের কাছে অন্যগুলো হলো আগাছার মতো, ছোটখাটো না, শুধু অপ্রাসঙ্গিক, ঠিক আছে। কেন বলছি, ধরেন আওয়ামী লীগের সময় আপনার হলো শুধুমাত্র বিএনপি একটা প্রোগ্রাম করলেই আওয়ামী লীগের মাথা ব্যথা হতো। এই জায়গায় জামাত প্রোগ্রাম করলো কিনা, অথবা ইসলামী আন্দোলন প্রোগ্রাম করলো কিনা, বা আমাদের দল প্রোগ্রাম করলো কিনা, অথবা সাকিব ভাই অথবা নুরুল হক নূর প্রেস ক্লাবে দাঁড়ায় গণভবন ফেলে দেওয়ার হুমকি দিল কিনা, এসব কিন্তু আওয়ামী লীগের মাথা ব্যথা কখনো ছিল না। তার মানে আমরা এই ছোট ছোট দলগুলো রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক হয়ে উঠিনি ওইভাবে, হ্যাঁ, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি। তো বাংলাদেশে আমাদের যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল বড় দুটা দল যদি একসাথে একটা প্রতিযোগিতা করত, একটা পিওর ইলেকশন হইতো, মানুষ দেখতো, হ্যাঁ, এই যে একটা স্বতঃস্ফূর্ত অবস্থান, এইটা আসলে আমাদের কোনোদিন দেখার সৌভাগ্য হবে না, ঠিক আছে। তো এইটাই আর কি। আর তরুণদের বিষয়ে আপনার হলো মানুষের যে একটা প্রত্যাশা ছিল, ওই প্রত্যাশা অনেকটা ফিকে হয়ে আছে আমাদের আচরণের কারণে। আমরা অনেক অবিশ্বাসের কাজ করেছি তরুণরা, যে তারুণ্য, নতুন ভাবনা, নতুন ধারা, এই বিষয়ে যে একটা মানে গ্লেজ ছিল, ঠিক আছে, ওই নতুন ধারাটা ওইভাবে বললে মানুষের কাছে ওই আবেদনটা তৈরি হচ্ছে না, যে কারণে সামনের নির্বাচনে আপনার হলো অনেক মানুষই হাসি মুখে নির্বাচনে যাবে বা তার প্রত্যাশা পূরণের জন্য নির্বাচনে যাবে। এই জায়গাটা অনেক সংকট আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ তারেক রহমান। ইঞ্জিনিয়ার আবুল বাশার, আপনার কাছে আসি। তারেক রহমান যেটা বলছিলেন যে তারুণ্যের যে একটা সম্ভাবনা ছিল, যে একটা বিরাট আশা ভরসার জায়গা তৈরি করেছিল বা হয়েছিল, সেই আশা ভরসার জায়গাটা অনেকটা তরুণরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আপনি কি সেরকমই দেখেন? পাশাপাশি একটা প্রশ্ন করি, যে এই রকম একটা জোয়ার কিন্তু তৈরি হয়েছিল বাংলাদেশে, বা এখনো অনেকেই বলছেন, একদম মুছে গেছে আমি তা বলবো না, যে এই যে তরুণরা, বিশেষ করে এনসিপির কথাই বলি, যে এই আসন্ন নির্বাচনে 4 কোটিরও বেশি, 4 কোটি প্লাস ভোট শুধু প্রথমবারের মতো ভোট দেবে, একদম তরুণ ভোট, নতুন। তো এইরকম যদি হয় ব্যাপারটা, তো সেই ভোটগুলো তো তাদেরই পক্ষে যাওয়ার কথা, যাবে বলে তারাও আশা করে। আপনি কি দেখেন, বা আপনার দৃষ্টিতে কি বাস্তবতা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহযোগীবৃন্দ। আমি আসলে বিষয়টা ওইভাবে দেখি না। কারণটা হচ্ছে যে তরুণ মানে হচ্ছে যে তরুণ নেতৃত্বকে ভোট দিবে, বিষয়টা আসলে তা না। এখন ধরেন যে ফ্যামিলিতে যারা বিএনপি করে, সেখানে তারা কি তরুণ, তাদের মধ্যে কি, তাদের ফ্যামিলির মধ্যে কি তরুণ কোনো কেউ প্রজন্ম কি জন্মগ্রহণ করেনি? মানে এ ধরনের অ্যানালাইসিসকে আমি আসলে খুব একটা পাত্তা দিই না। কারণটা হচ্ছে যে হ্যাঁ, এখানে একটা মিক্সড সিচুয়েশন তৈরি হতে পারে, যে তরুণদের একটা বড় অংশ তাদের প্রত্যাশা ছিল যে এই আওয়ামী লীগ এবং বিএনপির দ্বিদলীয় যে গণতন্ত্র, তাদের যে গণতান্ত্রিক চর্চা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের যে আচার আচরণ, সেই ক্ষেত্রে তরুণদের একটা প্রত্যাশা ছিল যে এই গণঅভ্যুত্থানের পরে তরুণদের নেতৃত্বে একটি দল হবে, যে দল হয়তো বা আওয়ামী লীগ এবং বিএনপির যে গতানুগতিক রাজনীতির বাইরে এসে নতুন একটি বন্দোবস্ত, যেটা মানে সবাই বলছে, সেই জায়গাতে তরুণদের একটা স্বপ্ন ছিল, একটা স্বপ্ন বিলাস বলতে পারেন, এবং সেটা বাস্তবতাও কিন্তু সেরকম আমাদের সামনে দেখা দিয়েছে। কিন্তু আমাদের সেই স্বপ্নের যে মানে বিধিবামটা হলো, যে আমাদের স্বপ্নের যে মোহভঙ্গটা হলো, কারণ এই তরুণরা আসলে সেই যে আপার হ্যান্ড তাদের নেওয়ার কথা, তাদের সেই জায়গাটাতে দখল করার জন্য তাদের মধ্যে যে নেতৃত্ব তৈরি করা, বা তাদের মধ্যে যে মানে এই সাধারণ এই যে যারা তরুণ নেতৃত্ব, তাদের যে চাওয়া পাওয়াটা কি, সেটার উপর ভিত্তি করে তারা যে একটা নতুন রাজনীতি
যেটা মেধাভিত্তিক, ব্রিলিয়ান্ট এবং এদেশের মানুষের কি দুঃখ কষ্ট, এদেশের মানুষের কি সমস্যা, সেগুলো তাদের কর্মসূচি নিয়ে এই যে তরুণদের সামনে যাওয়া এবং সাধারণ মানুষের সামনে যাওয়ার জন্য তাদের যে মেধাভিত্তিক বুদ্ধিভিত্তিক যে রাজনীতি, সেটা কিন্তু তারা না করে তারা হচ্ছে আপনার রং ওয়েতে তারা চলে গেল। এবং এখানে এদের একটা প্রবলেম কি, আমি শুরুতেই বলেছিলাম, আমি অনেকেই আমার সাথে যখন তারা আসলো আমি বলেছিলাম তাদের একজন মেন্টরসের দরকার ছিল, যে তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিবে। আসলে তরুণ নেতৃত্ব সবসময় যে সঠিক কাজ করতে পারবে এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। যে কারণে হয়েছে কি, মানে তাদের যে প্রতি ইয়াং জেনারেশনের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে তাদের একটা প্রশ্ন করি এখানে, খুব রিলেটেড প্রশ্ন করি, সেটা হচ্ছে তাহলে কি আপনি বলতে চাইছেন, খুলেই যদি আমি বলি যে এই যে হাসনাত, নাহিদ, সার্জিস, পাটোয়ারি বা আক্তার বা আরো যারা আছে, আসিফ বা মাহফুজ বা আরো যারা আছে, তারা কি পথ হারিয়েছেন? তাহলে অবশ্যই হ্যাঁ, অবশ্যই পথ হারিয়েছে। কারণটা হচ্ছে কি, মানে তারা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরে তাদের মধ্যে এমন একটি আপনি অহংকার এবং তাদের মধ্যে প্রাউডনেস এমনভাবে তৈরি হয়ে গেল যে তারা আসলে নিজেদেরকে নেলসন ম্যান্ডেলা বা আপনার মনে করেন শেখ মুজিব, জিয়াউর রহমান চেয়েও তারা যখন বড় নেতা ভাবার চিন্তা করলো, তারা কিন্তু দেখেন তারা যে নতুন আচার আচরণ, নতুন বন্দোবস্তের কথা বলে, তারা যে নাসির পাটোয়ারি বলেন বা তাদের যে ল্যাঙ্গুয়েজ, যে আচরণের মধ্যে যে তাদের যে ধরনের অহমিকা, এটা কিন্তু আসলে ব্যথিত করেছে, আমাদের ব্যথিত করেছে এবং আমি মনে করি নতুন প্রজন্মকেও ব্যথিত করেছে। এবং যখন একজন মানুষ তার নিজের অবস্থানকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিজের সঙ্গে যখন যুদ্ধ করে, তখন তার পতন অবিসম্ভাবী। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি আসলে যে রুট থেকে এসেছেন সেই রুটটা কিন্তু আপনাকে যদি সঠিক রাস্তায় নিতে হলে আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার কাজ দিয়ে সেটা জনগণকে, নতুন প্রজন্মকে বোঝাতে হবে যে হ্যাঁ, আমরা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যে রাজনীতি আমরা করতে চাই, আমাদের সেই রাজনীতি হচ্ছে এরকম। তারা সেটা না করে তারা কিন্তু বিএনপিকে গালাগালি করা শুরু করলো। বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যখন টকশোতে আমি দেখেছি যে তাদের অসহিষ্ণু আচরণ, মানে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে এটা আসলে অগ্রহণযোগ্য ছিল। যে কারণে কি তারা যখন তাদের এই পথ থেকে সরে যখন গেল, তারপর কিন্তু তারা কিন্তু দুর্নীতিতে তারা জড়ায় গেল। তাদের বিরুদ্ধে ব্যাপক আকারে তাদের চাঁদাবাজি বলেন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন তদবির বাণিজ্য বলেন। এবং আমার জেলাতে একটা ছেলে, আমি নাম বলতে চাই না, আমার জেলা দেখলাম যে এত পোস্টার, তার বাবা, আমি সেটাও বলতে চাই না, যে এই পরিবারের ছেলে কোটি কোটি টাকা খরচ করে সারা জেলাতে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা গাছের মধ্যে বড় সাইজের পোস্টার দিয়ে যখন একজন সমন্বয়ক এবং তিনি একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার, উনি হচ্ছে সহকারী, তো তখন আমার জেলার মানুষই তো বুঝে গেছে যে আওয়ামী লীগ বিএনপিকে আমরা গালাগালি করছি। আপনি যদি ফেসিবাদীর কথা বলেন, তাদের যদি 15 বছরের যে দুর্নীতি যদি চিন্তা করে দেখেন, তাহলে এই যে যাদের বিরুদ্ধে তাদের এনআইডি ব্লক হলো, দুর্নীতি দমন কমিশন থেকে তাদের বিদেশ যাত্রার জন্য তাদের নিষেধাজ্ঞা দেওয়া হলো, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু মানে 1-2 লাখ টাকার না, শত শত কোটি টাকার। তো তখনই কিন্তু এদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আসলে তাদের পক্ষে যে নতুন যে বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্ত কায়েম করা মোটেই সম্ভব না। আরেকটি আমি ফদ ভাইয়ের কথার সাথে আমি একটু করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন 91-এ কিন্তু আওয়ামী লীগ কে মন্ত্রী হবে সেটা কিন্তু তারা একটা মন্ত্রী পরিষদ গঠন করেছিল, যে নির্বাচনে অবিসম্ভাবী আওয়ামী লীগ ক্ষমতা আসবে। বিএনপিরও কিন্তু মানসিক সেরকম একটা প্রস্তুতি ছিল যে আমরা বিরোধী দলে যাচ্ছি, এবং বিএনপি সেটাকে মেনে নিয়েই কিন্তু তারা ওয়ার্ক করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য বিএনপি মেন্টালি এবং ফিজিক্যালি তারা কিন্তু সেটা মেনে নিয়েছিল। কিন্তু দেখা গেল যে বিএনপি মানে তারা যে বিপ্লব হয়ে ক্ষমতায় চলে আসলো। সেক্ষেত্রে বিএনপি সার্ভে বিএনপি 250 সিট পাবে এটা মনে করার আমি মনে করি না। তবে হ্যাঁ, এটা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আপনি প্রধান একটা শক্ত বিরোধী দল না থাকলে অপর পক্ষের যিনি মহিরু হয়ে যিনি আসেন তাকে স্বৈরাচারী হওয়ার খুবই সহজ। তবে এখানে হচ্ছে আমি মনে করি যে তারেক রহমানের যদি 31 দফাটা আপনি দেখেন, উনি কিন্তু আগেই বলেছে যে বিএনপি যত আসন সংখ্যা পাক না কেন, বিএনপি একটি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করবে। সো আমি মনে করি ফওয়াদ ভাইদের মতো যারা আছেন, অনেক রাজনৈতিক দল আছেন, আমার মনে হয় যে তাদের নিয়ে
আগামী দিনে যদি সমস্ত রাজনৈতিক দল যারা আছেন বিএনপি নেতৃত্বে যদি একটি জাতীয় সরকার হয় এবং দেশ পুনর্গঠনে আমাদের এখন সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে কি আমাদের দেশটাকে এখন কনস্ট্রাক্ট করতে হবে এবং দেশ পুনর্গঠনে আমরা যদি ওই নেগেটিভ আলোচনা থেকে যদি বেরিয়ে এসে চিন্তা করি যে আগামী দিনে সব দলের অংশগ্রহণে এমন একটি সরকার হবে যে সরকার দুর্নীতিকে জিরো টলারেন্স নিবে, যে সরকার হচ্ছে এদেশের তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে তারা ধারণ করে কাজ করবে। আমাদের মনে হয় যে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসে এই জায়গাতে আমরা যদি ফোকাস দিয়ে থাকি এবং অন্যান্য যে দু একটি দল এখানে বিভিন্ন কথা বলছে তাদেরকে যেন বোঝাতে পারি যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে এখন আমাদের ছোট ছোট কিছু চাওয়া পাওয়াকে যদি আমরা নিজেরা পরিত্যাগ করে দেশের মানুষের জন্য যদি রাজনীতি হয়, দেশের জন্য যদি রাজনীতি হয়, তাহলে আমাদের এই ছোট ছোট চাওয়া পাওয়াকে আমরা যদি পরিত্যাগ করি তাহলে আগামী দিনে যে বাংলাদেশ আমরা চাই অবশ্যই ইনশাল্লাহ আমাদের এখন যে রাজনৈতিক দলগুলো আছেন তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং আমার বিশ্বাস তাদের নেতৃত্বে আগামী বাংলাদেশের জায়গায় অবশ্যই পৌঁছাবে ইনশাআল্লাহ। আলোচনার ভিতরে অনেকগুলো প্রশ্ন এসছে, আপনার কথা থেকেও নতুন আলোচনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। যেমন আপনি বলেছিলেন যে ইসলামপন্থীদেরকে মসজিদে মাদ্রাসায় দেখতে চাই, মিলাদে দেখতে চাই, জামাতে নামাজের ইমামতিতে দেখতে চাই, কিন্তু এই দেশে যে ইসলামপন্থীদেরকে রাজনীতিতে দেখবে বা ইসলামপন্থীদের নেতৃত্বে রাজনীতি এগিয়ে যাবে সেই রকম একটা জায়গা, সেই রকম একটা আস্থা তৈরি করা সম্ভব হয়নি। এই যে সম্ভব হয়নি বা তৈরি হয়নি এই দায়টা কার? এটা কি যারা এই আস্থার তৈরি করতে পারতো তারাই কি ইসলামী আন্দোলনের নেতৃত্বে, নাকি জনগণই তাদেরকে ভুল বুঝেছে? অর্থাৎ সংকটটা কার? ইসলামী রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দের, নাকি জনগণের? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন এসছে খুব গুরুত্ব দিয়ে যে আলোচনা হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে বিএনপির দুর্নীতি। বিএনপি কি একটা সম্ভাব্য ফ্যাসিস্ট সরকার, সম্ভাব্য ফ্যাসিস্ট শক্তি হিসেবে দেখছে, অনেকে আশঙ্কা করছে এবং এই কথা খুব জোরালোভাবে অনেকেই বলছে, বিশেষ করে জামাত ইসলামী সহ অনেক দল বলছে যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে আগের যে রূপ ছিল সেই রূপই আমরা দেখবো, আওয়ামী লীগের যে রূপ ছিল সেই রূপই দেখবো। এই অভিযোগ, এই রকমের অভিযোগ কথা বলার কি প্রেক্ষাপট, কি কারণ এবং আসলে এই জায়গায় সমাধানটা কি সেটাও যদি আপনি বলেন। দুটো বিষয় ছিল। বাশার ভাই জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বিএনপির বলেছে যে এটা বিএনপির একটা প্রস্তাবনা আছে, কিন্তু আমি মনে করি এটা দেশের জন্য খুব মারাত্মক সুইসাইডাল হবে, আত্মঘাতী হবে। জি, একটা সংসদে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে, সবাই মিলে আমরা যারা আছি সবাই মিলে যদি সিম্পলি ক্যাবিনেট ফর্ম করে একটা দল হয়ে যায় তাহলে সেই সরকারকে চ্যালেঞ্জ করবে কারা? রাস্তায়, রাজপথে, সংসদে প্রতিবাদ করবে কারা? ভয়ঙ্কর। সেইটা একটা দৈত্যে পরিণত হয়, মনস্টার হয়ে যাবে আর কি এই আইডিয়াটা। তো এই জন্য হচ্ছে যে এটা বিএনপির প্রস্তাবনা, এটা তাদের জায়গা থেকে তারা যেটা রাজনৈতিকভাবে কৌশল হিসেবে ভালো মনে করে সেটা তারা করবে। এবং এটা আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্র এবং রাজনীতির যে প্যারামিটার, এই প্যারামিটারও এটা পড়ে না। কারণ সকল দলকে তো দেশের মানুষ ভোট দেয়নি সরকার গঠন করবার জন্য। তো ধরেন আমাকে তো সরকার গঠন করার জন্য আমাকে এমপি হয়তো বানাবে দেশের মানুষ ভোট দিয়ে, কিন্তু আমাকে তো সরকারের অংশ করে নাই। তাহলে আমি সরকারের অংশ কিভাবে হইলাম? আমার ম্যান্ডেট কোথায়? তাহলে এটা একটা ম্যান্ডেটের কোশ্চেন আছে। তো এই জন্য এটা দেশের জন্য ভালো হবে না। বাট এটা স্টিল এটা বিএনপির প্রস্তাবনা, এটা বিএনপিকে ডিল করতে হবে তারা কিভাবে করবে। বিএনপির ব্যাপারে যে বদনাম আছে বাংলাদেশে এখন, এই চাঁদাবাজি, স্বৈরাচারী, নিজেদের ভিতরে অন্তর্দলীয় কোন্দে শতাধিক লোক মারা গেছে, বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে, এইটা শুধু বিএনপি আকারে আমাদের দেখলে হবে না। এটা একটা রাষ্ট্রীয় সংকট। এই রাষ্ট্রটা যারা শাসন করেছে তারা রাজনৈতিক দল আকারে কখনো নিজেদেরকে পেশাদার সংগঠন হিসেবে ডেভেলপ করে না। একটা প্রফেশনাল পলিটিক্যাল পার্টি যে হইতে হবে এইভাবে তারা ডেভেলপ করে নাই। তারা ডেভেলপ করেছে এটা একটা ধরেন মধ্যযুগীয় 17-18 সেঞ্চুরির গোত্রীয় সম্পর্কের ভিত্তিতে, কার সাথে কার কোন গোত্র প্রধানের সম্পর্ক ভালো তো তার কাছে মেয়ে বিয়ে দিল, তো তাকে আবার প্রধান সেনাপতি বানায় দিল, তো তাকে আবার উজির বানাইলো, নাজির বানাইলো, পাশের আপনার যে প্রভিন্স আছে প্রভিন্সের গভর্নর বানায় দিল। এই ধরনের একটা প্রসেসের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো ডেভেলপ করেছে। এই জন্য দেখবেন যে আমি বিএনপির 31 দফার প্রোগ্রামে এই কথাটা বলেছি, তারেক রহমানের সামনেই বলেছি যে বাংলাদেশে আপনারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবগুলো কখনো কার্যকর হবে না যদি না রাজনৈতিক দলের মধ্যকার কিছু সংস্কার আমূল পরিবর্তন না করা যায়।
এবং সেখানে সকল রাজনৈতিক দলের নেতারা ছিলেন। এবং আমি তখন এটাও বলেছি, এই মঞ্চে উপস্থিত যারা এই হলে, তারা যদি তাদের খাইসলত না বদলান, যেটাকে আমরা শুধু বাংলাতে পলিটিক্যাল কালচার বলি, যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক আচার আচরণ যদি না বদলায়, আপনার কাগজে কলমে অনেক লফটি জিনিস লেখা থাকবে। আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা লেখা আছে, নির্বাচনের কথা লেখা আছে, সবই তো আছে। তো ওইটা লেখা থাকা অবস্থায় তো বাংলাদেশে ওই সংবিধান দিয়ে, ওই নির্বাচন দিয়েই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছে। বাংলাদেশের সংবিধানে তো মানবাধিকার রক্ষার কথা, মৌলিক মানবাধিকারের কথা বিশাল তালিকা দেওয়া আছে, ফিরিস্তি দেওয়া আছে। ওই ফিরিস্তি থাকা অবস্থায় তো এখানে গুম, খুন, শত শত আয়নাঘর, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রসফায়ার সবই তো হয়েছে এই দেশে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দফাতে কি কি লেখা থাকলো, সেটা কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, সেটা বুঝবার একটা বড় জায়গা হচ্ছে আপনি পলিটিক্যাল কালচার পরিবর্তন করবার চেষ্টা করছেন কিনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেগুলোর মধ্য দিয়ে চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজির জায়গাগুলো তারা চেঞ্জ করে না। এক্সাম্পল দেই আপনাকে, বাংলাদেশে দেখবেন যে প্রচুর কর্পোরেশন ডেভেলপ করে, প্রচুর কর্পোরেট বিজনেস হচ্ছে। আমার ময়লার ব্যবসাটা দেখবেন কখনো সিস্টেমে আসে না। আপনি দেখবেন ওই আমাদের ছোটবেলায় আমরা 90-এর দশকে যখন ঢাকায় আসছি, ওই ময়লার গাড়ি স্তূপ করে এখানে জমানো থাকতো, ভ্যানে ভ্যানে আয়না আয়না আপনার এই রাস্তার কোনায় কোনায় সব ময়লা ফালাইতো। এখনো দেখেন আপনার ওই কোনাগুলোরও এখন পাকা কইরা দিছে, দেখবেন মালিবাগে, ধানমন্ডিতে, পার্কের পাশে, ওভারব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচে দেখবেন ময়লার বিশাল পাকা স্তূপ করে দিছে। একই জিনিস কিন্তু আছে। তাহলে সারা দুনিয়াতে তো ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আপনার হচ্ছে না কেন? আপনার এই দেশে বসুন্ধরা সিটি হইছে, আশিয়ান সিটি হইছে, রূপায়ণ সিটি হইছে, এত বড় বড় বিল্ডিং তারা বানাইতে পারে গুলশান মনোনীতে, একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারলো না। কেন করে না? কারণ বড় রাজনৈতিক দলগুলো চায় না। আমি জানি গত একটা সিটি কর্পোরেশন রিসেন্টলি তার 60টা ওয়ার্ডে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য লোক দিছে, এবং অলমোস্ট সবাই একটা রাজনৈতিক দলের। এখন প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই ময়লা দিয়ে আমি শুনলাম 5, 7, 10 লাখ টাকা মাসে ওঠে। গুলশান বনানী ধানমন্ডি হইলে এটা আরও টাকাটা বেশি থাকে, 15 লাখ 20 লাখে চলে যায়। এবং ওই টাকাটা দিয়েই সে ওখানে রাজনীতি করে, ওখান থেকে দলবল পাকায়, তারপরে 100 লোক মেনটেন করে, ওই 100 লোক নিয়ে স্লোগান দেয়, মিছিলে যায়, সমাবেশে যায়, মারধর করে, বিরোধী দলকে সাইজ করে, পিটাপিটি করে, গুন্ডামি করে, চাঁদাবাজি করে। তাহলে কি হচ্ছে? রাষ্ট্র তার নিজ দায়িত্বে একটা দুর্বৃত্ত ব্যবস্থাপনাটাকে চালু রাখতেছে, যেটার মধ্য দিয়ে রাজনৈতিক দল কলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে। সে তাকে পেশাদারিত্বের ভিত্তিতে ডেভেলপ করতে পারছে না। তাহলে আপনি দেখেন একই রকম নেটের ব্যবসা, দেখেন ইন্টারনেটের ব্যবসা। আপনি গ্রামীণ ফোন নেটওয়ার্ক বসাইতে পারে, সিম বেচতে পারে, সে বাসা পর্যন্ত আপনার লাইনটা টেনে দিতে পারবে না। আপনাকে ওয়াইফাইটা কানেকশন দিতে হবে, লোকাল একটা গুন্ডা মাস্তানকে দিতে হবে। এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেখবেন মহল্লা ভাগ করে দেওয়া আছে, এই মহল্লা তুই ওয়াইফাই ডিল করবি, এই মহল্লার ওয়াইফাই তুমি ডিল করবা। এরপর দেখবেন ডিশের ব্যবসা। ডিশের ব্যবসাটা প্রফেশনালি ডিল করা সম্ভব না, বিগ কোম্পানিকে দিয়ে। টেলিকম কোম্পানি ডেভেলপ করেছে, বাংলাদেশের ডিশ কোম্পানিকে একটা কর্পোরেট অথবা 20টা কর্পোরেট হতে পারতো না, 50টা কর্পোরেশন হতে পারতো না? হলো না কেন? লোকাল রাজনৈতিক দলের নেতাদেরকে এগুলো এই ডিশের ব্যবসা দিয়ে দেওয়া হয়। এটার মধ্য দিয়ে হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়নটা চলছে। আচ্ছা, তাহলে সেটা কিভাবে আপনি ডিল করবেন? এই রাজনৈতিক দলগুলোকে তার সংস্কারের প্রস্তাবের পাশাপাশি বলতে হবে, এখনই বলতে হবে যে আমি ক্ষমতায় আসলে নেটের ব্যবসা কিভাবে চলবে, বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে চলবে, আমার ডিশের ব্যবসা কিভাবে চলবে, আমার এই যে টেম্পো স্ট্যান্ড, আমার সায়দাবাদ, আমার মহাখালী, আমার গাবতলী, কারওয়ান বাজার, আমার এই যে বালুমহল, এরপরে হচ্ছে লেকের পাড়ের রাস্তা, এগুলো কিভাবে চলবে, কিভাবে মেনটেন করা হবে? কারণ এটাই হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীদের বেঁচে থাকার যে ফুয়েল, এবং এটা দিয়েই তারা গুন্ডামিগুলো করে, চাঁদাবাজিগুলো করে। অতএব যদি রাজনৈতিক দল সত্যিকারের গণ অভ্যুত্থানের স্পিরিটে নতুন বন্দোবস্ত দিয়ে রাজনীতি করতে চায়, তার এর প্রত্যেকটাকে অ্যাড্রেস করতে হবে, দফায় না থাকলেও অ্যাড্রেস করতে হবে যে আমরা এগুলোকে এইভাবে ম্যানেজ করব। তা না হলে ওই যে বদনামির সম্ভাবনাটা রয়ে গেছে, এই সম্ভাবনাটা প্রকট হবে। কারণ গত 10-11 মাসেও এই কাজগুলো রাজনৈতিক দলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের কাছ থেকে টেক ওভার করছে। দিজ আর ফ্যাক্টস। মাদক ব্যবসা সারা দেশে, ইয়াবার ব্যবসা কি বন্ধ হয়েছে? বদি না হয় জেলে গেছে, বদি রিপ্লেসমেন্ট আসছে না, নতুন ব্যানারে রিপ্লেসমেন্ট আসছে। তো আমরা জানি তো কারা। গরুর হাটের ব্যবসা নিয়ে ঝামেলা হইলো, দেখলেন না আপনারা গাবতলীতে, বিভিন্ন জায়গায় জায়গায়। কারা এরা? দলীয় ব্যানারে আসছে। তো তাহলে রাজনৈতিক দলগুলোকে সিরিয়াসলি বলতে হবে যে আমি গরুর হাট কেমনে ম্যানেজ করবো,
গরুহাট তো সারা পৃথিবীতে আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, সেখানে তো মারামারি হয় না। আপনার কাছ থেকে আরো আলোচনা শুরু। আপনাকে একটু আপনার কথা কেড়ে নিয়ে আমি ইঞ্জিনিয়ার বাসার কাছে যেতে চাই একটু। এই ফোদ ভাই যেটা বলছিলেন নিশ্চয়ই শুনেছেন সবই। প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আমলে একটা বছর কিন্তু পার করেছে, উপদেষ্টা পরিষদ গঠনের পরে প্রত্যেকটা মানুষের এমন আশাই তো ছিল যে দেশ একটা সুন্দরভাবে চলবে। এই যে ময়লার ব্যবসা বা ওয়েস্টেজ ম্যানেজমেন্ট, যেটা এই ম্যানেজমেন্টটাই বা হলো না কেন? অর্থাৎ এইরকমভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যে সমস্ত গ্যাপ ছিল, একটা বছর তো কম সময় না, অনেক কিছুই তো হতে পারতো। একটা বছর তো অনেক কিছু পাল্টে যেতে পারতো। কিছুই কি পাল্টানো না তো? আমরা দেখলাম তো তেমন কিছুই পাল্টায়নি। এর কারণ কি মনে করছেন? আপনার কি গবেষণায় কি ধরা পড়ে? আমি আসলে আপনার এখানে আমি প্রায় আপনার এই 5 আগস্টের পরে অনেকবার আপনাদের এখানে এসেছি এবং এই বিষয়গুলো কিন্তু আমি অনেকবার বলছি, কারণ এই সরকারটা কিন্তু আসলে ক্যাপাবল একটা সরকার না। আমরা যে সরকারের কাছ থেকে যে ধরনের, এই সরকারটার কাছ থেকে আমাদের যে চাওয়া পাওয়া ছিল নাগরিকদের, সে ধরনের উপদেষ্টা পরিষদ এই সরকার দ্বারা গঠিত না, এটা একদম ক্লিয়ার কথা। সুতরাং এই সরকারের কাছ থেকে আপনি এগুলো ম্যানেজমেন্ট বা এগুলো প্রত্যাশা করাটা হচ্ছে একদম মানে কলা গাছের কাছে আম চাওয়ার মতো অবস্থা, এটা অসম্ভব। আপনি একজন উপদেষ্টার, আমি জানি উনার মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওনাকে দামই দেন না, উনি সেখানে অভিমান করে হাক করে সেখান থেকে চলে আসছিলেন, অনেকদিন যেতেনই না। তো যাদের হচ্ছে এ ধরনের সক্ষমতা, তাদের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব না। আর ফরওয়ার্ড ভাই রাইটলি বলছে, আমি আপনাকে বলি যে আমাদের তাওহিদ আউয়াল যখন সিটি কর্পোরেশনের উনি যখন, ওনার কিন্তু এ ধরনের একটা বক্তব্য ছিল যে এই ব্যবস্থাপনাগুলো, বর্জ্য ব্যবস্থাপনা সহ আরও অনেকগুলো ম্যানেজমেন্ট, সেটা কি করে কর্পোরাইজ করা যায়, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে সেই ম্যানেজমেন্টটা সে করতে চেয়েছিল, কিন্তু সে তো আর নির্বাচিত হতে পারে নাই। এবং আপনি জানেন কিনা, এটা বিএনপির একটা টিম কাজ করছে আরবান প্ল্যানিং, এবং এটার মধ্যেই কিন্তু আছে, যেটা গত কয়েকদিন আগে আমি এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। তো এই বিষয়গুলো কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং বিএনপির মধ্যে কিন্তু জিনিসগুলো আছে। কারণটা হচ্ছে যে আসলে বিএনপিও কিন্তু এ ধরনের চাঁদাবাজ গুন্ডা বদমাইশদেরকে অন করতে চান না, এবং সেটা অন করার কোনো সুযোগই নাই। এবং আগামী দিনে আপনি এগুলো দৃশ্যমান দেখবেন, এগুলো কিন্তু ইন দ্য লং রান এদের অস্তিত্ব খুব একটা থাকবে না। তবে হ্যাঁ, খুব দ্রুতই যে এ ধরনের অবস্থা থেকে যে আপনি দিনে দিনে রাতা ওভারনাইট যেটার পরিবর্তন হবে, সেটা প্রত্যাশা করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, ঢাকা শহরে শুধু এ ধরনের বর্জ্য কেন, আপনি দেখেন আজকে ঢাকায় যে ধরনের ব্যাটারি চালিত, যে ধরনের অটোরিকশা, আপনি বা এখন কোন সরকারের পক্ষেই এদের সংখ্যা এখন এত, এরা চাইলে আর একটা বিপ্লব ঘটে দিতে পারে। আপনি দেখেন ধানমন্ডি, আমি ওই এলাকাতে থাকি, আপনার গাড়ি নিয়ে না, শুধু আপনি হেঁটেই যাওয়ার সুযোগ নেই, তারা যে ধরনের বেপরোয়াভাবে করছে। এবং দেখেন এদের অতিষ্ঠতার কারণে আগামী অথবা 23 না 24 তারিখে আপনার ট্রাক, সিএনজি এবং বাস ড্রাইভাররা কিন্তু ধর্মঘট ডেকেছে। তো ঢাকা দেখেন, আমরা যারাই আপনাদের কর্মকর্তারা, আমরা এখানে কথা বলি না, দেখেন আপনি যখনই রিটায়ারমেন্টে যাচ্ছেন, আপনি কিন্তু ঢাকা ছাড়ছেন না। আপনি দেখেন যে সেনাবাহিনী, আপনি ঢাকা শহরে কতগুলো ডিএসএস, মানে কেউ কিন্তু ঢাকা শহর ছাড়ছে না। সুতরাং আমাদের মেন কাজটা কিন্তু সেখানে, ঢাকাকে কিভাবে ডিসেন্ট্রালাইজেশন করা যায়। ঢাকার এই যে অবস্থাটা, এটা শুধু আপনার এই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থার মধ্যে জড়িত না। আপনি দেখেন এতগুলো কমিশন হলো, গত 54 বছরে ঢাকাকে কারা ধ্বংস করেছে, এই ভূমিদস্যু কারা, ঢাকার নদীগুলো ধ্বংস কারা করেছে, তাদের জন্য একটা কমিশন কেন হলো না? আমরা সেটা নিয়ে কিন্তু কথা বলি। আমরা শুধু রাজনৈতিক দলের এই ধরনের কথা না বলে, আমি এই সরকারকে, তারা তো করতে পারতো যে এই ধরনের একটা কমিশন করতো, যে বিএনপি যদি এসে সেই কমিশনের যে গাইডলাইন যদি পালন না করতো, বিএনপি কে মানুষ বলতো ঠিক আছে, বিএনপি এই কাজগুলো তারা করে নাই, করেছিল, বিএনপি করলো না। তো সেটা তো বিএনপি কে কাঠগড়ায় দাঁড় করার মতো জায়গায় তো আমাদেরকে যেতে হবে, সেই কাজগুলো তো আমাদের করতে হবে, কিন্তু আমরা তো সেই কাজগুলো আসলে করছি না। আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন ছিল যে নির্বাচন সুষ্ঠু করার জন্য মোটামুটি ভাবে বলা যায় যে 80,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আদৌ সেনা মোতায়েনের প্রয়োজন আছে কিনা, অথবা যদি থাকে তাহলে 80,000 যথেষ্ট কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ফুয়াদ ভাইয়ের কাছে শুনছিলাম যে আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা হলো 43,000।
তাহলে ৮০,০০০ হলে প্রতি কেন্দ্রে 2 জন করে সেনা গড়ে পড়ছে আর কি। হ্যাঁ, তো সেনা বা পুলিশ ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট না। এটা জনগণের প্রকৃত মানে অংশগ্রহণ দরকার, তাহলেই ভোট কেন্দ্র সুরক্ষিত থাকবে। এবং এই প্রকৃত অংশগ্রহণের জন্যই আমরা বলছিলাম যে আপনার হলো সঠিক প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা থাকতে হবে। কেন্দ্রীয় পর্যায়ে ধরেন জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনেক মানুষ চেনে, তাহির ভাইকে চেনে, এরকম 2-3 জনকে চেনে, ঠিক আছে। এর বাহিরে রাজনৈতিক পরিমণ্ডলে যেমন গোলাম পরোয়ার সাহেবের বিষয়ে অনেকে জানেন, কিন্তু ওনাকে আমি চিনছি এই 2-3 মাস আগে, ঠিক আছে, যে এই নামে একজন রাজনীতিবিদ আছে। তো এটা আমার ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রেও এইরকম অবস্থা আছে। তো সেই জায়গা থেকে আপনার হলো সঠিক প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ আমরা পাবো না। আর সঠিক প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ না পাওয়ার অর্থ হলো অরক্ষিত ভোট কেন্দ্র। এটা পুলিশ টুলিশ কিছু দিয়েই কিছু হবে না। এবং পুলিশ সেনাবাহিনী সবাই মিলেই ক্ষমতার যেদিকে পানি গড়াবে ওই দিকে বলবে যা হয়ে গেছে, ঠিক আছে, জিতে গেছে, এরকম একটা অবস্থা। আর যদি সুযোগ দেন অল্প একটু অন্য বিষয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, সেটা হলো গত কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে আলোচনা হচ্ছে। আপনাদের এশিয়ান টিভির মাধ্যমে আমি বলতে চাই যে আমাদের এই গণ অভ্যুত্থানে অনেক শিক্ষক নির্যাতিত আছে, নিপীড়িত আছে। তারপরে এই দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন দমন পীড়নে অনেক শিক্ষক ওএসডি হয়েছেন। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বানানোর জন্য সেরকম কাউকে জুলাই পরবর্তী সময়ে পাওয়া গেল না। এবং আমি গতকালকে ছবিগুলো দেখছিলাম যে ভিসি ইচ্ছা করেই পিছনে শেখ মুজিবের ছবি রাখা, অনেকগুলো ছবি তার নিজের তোলা ছবি, এরকম একটা যে পজিশন নেওয়া, এটা কাকতলীয়ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি, আর নিজেই ছবিটাকে পিছনে রেখে ওইভাবে ছবি তোলা কিন্তু এক জিনিস না। আর আরেকটা ভিডিও দেখলাম যে সেই ভিডিওতে উনি হলো ওইটাতে মেন্টর হিসেবে আছেন। হ্যাঁ, যেমন আপনি বলছেন না চলেন আমরা শেখ মুজিবের জন্য সবাই 1 মিনিট নীরবতা পালন করি, আপনি এখানে মেন্টর, আপনি কিন্তু গেস্ট না, কিন্তু যে আপনি আসছেন পিছনে একটা স্ক্রিনে দেখানো হয়েছে বিষয়টা এরকম না। এইখানে একটা পিছনে স্ক্রিনে যা দেখানো হবে এর দায় আপনার, ঠিক আছে, কিন্তু যেটা কথা বলবো সেটা দায় আমার। সেই জায়গা থেকে উনি আমি দেখেছি যে আপনার হলো শেখ মুজিবকে নিয়ে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের একজন মেন্টর ছিলেন। এইরকম একজন মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়েছে, আপনাদের শোর মাধ্যমে নিন্দা জানাই। পাশাপাশি আরও নিন্দা জানাই যে ওনাকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুব করে সাপোর্ট করছে। সেটা হলো, আমি নাম ধরে বলি, জামাত ইসলামের সমর্থকরা এমনভাবে বলছে যে উনি ওনাদের ভিসি। আপনাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন করি যে এটা কেমন একটা লোক যে আওয়ামী লীগ সময়ে আওয়ামী বেনিফিশিয়ার ছিল এবং আওয়ামী লীগের হয়ে তার কার্যক্রম ছিল, সেই লোককে আপনারা ভিসি হিসেবে সুপারিশ করলেন এবং তার জন্য আপনারা সোশ্যাল মিডিয়ায় লড়াই করছেন। আমরা যারা টুকটাক একটু বলছি যে এইরকম মানুষ হয়, তার জন্য কেন সোশ্যাল মিডিয়ায় লড়াই করছেন, এই প্রশ্ন রেখে গেলাম থাকলো। ফুয়াদ ভাই, এই বিষয়ে যদি সামান্য একটু বলতে চান, আপনি একটা মতামত দিতে পারেন। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, প্রশ্নটা ছোট করে বলবো, সময় কম আমাদের হাতে, 4 মিনিট সময়, আপনাকে 2 মিনিট দেবো, বাসার ভাইকে 2 মিনিট, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে পিআর পদ্ধতি একটা সংকট তৈরি করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জামাত ইসলামী বলেছে, গতকালকেই ঘোষণা দিয়েছে পিআর পদ্ধতিতে ইলেকশন না হলে তার আন্দোলন যাবে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সংকটটা কত গভীর হতে যাচ্ছে? আমি ঠিক উল্টাটা মনে করি। বাংলাদেশের রাজনীতিতে পিআর পদ্ধতিটা হচ্ছে রাজনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসবে, এবং সেই জন্য আমরা মিক্স সিস্টেম বলছি। আমরা বলছি না যে শতভাগ পিআরে যেতে হবে। পিআরের একটা সমালোচনা হচ্ছে যে আপনার দুর্বল সরকার গঠিত হয়, কারণ কোনো দলই সাফিসিয়েন্ট মেজরিটি পায় না। তো সেক্ষেত্রে আমরা বলছি 200 আসনে বর্তমান সিস্টেমটা থাকুক, তারপর ওখান থেকে শক্তিশালী সরকার গঠনের ব্যবস্থা হবে। ধরেন বিএনপি এই 200-র ভিতরে 160-70 পেয়ে যাবে ধারণা করছি, তো সেইটা দিয়ে তো সরকার গঠন হয়ে যাচ্ছে। বিএনপি যদি এখানে 150-এর নিচেও পায়, পিআর থেকেও তো সে 30-40টা পাবে, তাহলে ওই শতাংশ দেখা যাবে সরকার আসলে গঠিত হয়ে যাবে। সুবিধা যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে 40-42% ভোট পেয়ে 250 সিট পাওয়ার হিস্ট্রি আছে, যেটা দিয়ে আপনি সংবিধান সংশোধন করে ফেলতে পারবেন। এবং সেটাতে দেখা যাচ্ছে যে আপনি 30% ভোট পেয়েও বিএনপির যদি 1996 দেখেন, বিএনপির 2008 দেখেন, প্রায় 40% ভোট পায় 35টা সিট পাইছে, 32টা সিট পাইছে।
40% আর 42%, 45% ভোট পেয়ে আওয়ামী লীগ 250 সিট পেয়ে চলে গেছে পার্লামেন্টে, সংবিধান সংশোধন করার মতো অবস্থায় চলে গেছে। তো পিআর যেটা করে একটা প্যারিটি তৈরি করে, মানে একটা অসমতা থাকলে সেই সমতার জায়গাটাতে ভোটটাকে নিয়ে আসে, কারো ভোট নষ্ট হয় না। এবং বাংলাদেশে দেখবেন যে ভোটারদের ভিতরে একটা আইডিয়া কাজ করে, আচ্ছা ওরে তো ভোট দিতে চাই, লোক ভালো, কিন্তু সে তো ভোট নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি জনগণকে এটা বুঝাইতে পারেন যে কোনো ভোট নষ্ট হবে না, প্রত্যেকটা ভোট কাজে লাগবে, সেক্ষেত্রে যেটা হবে 100 আসনে আপনি পিআর করলে যেটা হচ্ছে, রাজনীতি করেন এমন প্রত্যেকটা দল কোনো না কোনো ফর্মে পার্লামেন্টে চলে যাবে। 1% ভোট পাইলেই তো হইল, আপনি 3টা সিট পাইয়া গেলেন পার্লামেন্টে। পার্লামেন্টে রাজনৈতিক দল থাকলে যেটা হবে, রাস্তায় সংঘর্ষ কমে যাবে, রাস্তায় আন্দোলন সংগ্রাম, ধর্মঘট, হরতাল, ব্লক করে বড় বড় সমাবেশ করা, মিছিল মিটিং করা, এগুলো কমে যাবে। পলিটিক্সটা রাস্তা থেকে পুরোটা সংসদে চলে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যথেষ্টই গাইডলাইন দিয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতির জন্য সত্যি গাইডলাইন হতে পারে। ইঞ্জিনিয়ার বাসার ফুয়াদ ভাইয়ের কথা ধরেই আপনার কাছে প্রশ্ন, যে বিএনপি কি এই পরামর্শগুলো গ্রহণ করতে পারে বা গ্রহণ করলে কি ঠকবে বলে মনে হয়? আসলে এই আলোচনাটা অনেক বড় ক্যানভাসের, আমাদের হাতে আর এক মিনিট সময় আছে, এত শর্ট টাইমে বলা যাবে না। তবে কালকে জামাতের নেতাদের বক্তব্য মনে হলো যে আওয়ামী লীগ আরো 20-30 বছর আগে তাদের লোক জামাতের মধ্যে তারা মানে ইয়া করে গেছে, রোপণ করে গেছে। কারণটা হচ্ছে যে আপনি পিআর সিস্টেমটা আসলে যেটা ফুয়াদ ভাই যেটা বলছে, সেটা যদি হয় সেটা কিন্তু খুব ভালো হয় মনে করি, হতে পারে। তবে সেটাও আমাদের একটু টাইম নিয়ে করতে হবে। কারণটা কি হচ্ছে, এটা হচ্ছে রয়ের যে প্ল্যান সি, এটা হচ্ছে আওয়ামী লীগকে আবার মানে আপনাকে এখানে আবার রিভার্স করার জন্য এই যে একটা পিআরটা এটা আসলো, এটা কিন্তু ওইখান থেকে আমদানি করা। কারণ হচ্ছে এই যে ইসলামী আন্দোলন সাথে সাথে বলতে বলতে সবাই এটা নিয়ে কথা শুরু করে দিল। হ্যাঁ, তো এখন প্রবলেম হচ্ছে কি, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহিংসতা, মানে তাদের মধ্যে যে আপনার যে ভ্রাতৃত্ববোধ, সেই জায়গাতে আমাদের স্ট্রং করতে হবে। এখন ধরেন পিআর এর মাধ্যমে যদি সংসদে যদি আসে, তো তারা এসেও যদি কথা বলতে হবে, তাহলে ঐক্যমত্য কমিশনে যে 70 অনুচ্ছেদে উঠে দেওয়া হচ্ছে, এ তো দলের বিএনপির একজন সংসদ সদস্য, সে তো আর দলের বিরুদ্ধে কথা বলতে পারবে। এখন বিএনপি ধরেন জোটের 70-60টা সিট যদি ছেড়ে দেয় তাদের, তো তারা তো বিএনপির বিরুদ্ধে সংসদে কথা বলতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে পিআরে যদি আমরা এবার নাও যাই, সামনে এটা নিয়ে আমাদের আরো ডিটেইলস আলোচনা করে কিভাবে বিএনপি যদি না যায় সামনে, কিন্তু এই মুহূর্তে যদি যায় তাহলে এখানে আওয়ামী লীগের ফিরে আসার একটা সুবর্ণ সুযোগ আছে। কারণ আমি বলি আপনাকে, গোপালগঞ্জের আমাদের হাতে আর সময় নেই, আপনাকে আজকে আর আমরা সময় দিতে হচ্ছে না, আলোচনা করা যেতে পারে। নিশ্চয়ই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভেতরে পিআর নিয়ে আলোচনা হবে। পিআর যেহেতু একটা গুরুত্বপূর্ণ, রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে, তার ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? সময় যে নেই। পিআরে ভোট নষ্ট হয় না, এটা একটা ভুল কথা। দেখেন, পিআরের মাধ্যমে কোনো একটা দল 5টা আসন পেল, ওই 5টা সেই জায়গায় যে একটা জায়গায় সে 10,000 ভোট পেয়েছে, বাট সেই আসনে সে এমপি হচ্ছে, ওই এলাকায় যে 1,90,000 ভোট পেয়েছে, ওই 10,000 ভোটকে আপনি রক্ষা করতে গিয়ে 1,90,000 ভোটের একজন লোককে আপনি হারাই ফেলতেছেন, তাহলে আপনার ভোট নষ্ট হচ্ছে না।